পাশে দিনাজপুর না, ওইদিকে পঞ্চগড়, তারা কিন্তু আজকে ফ্যামিলি কার্ড পাচ্ছে না? তারা আজকে কৃষক কার্ডও পাচ্ছে। ঠাকুরগাঁর কথা শুনছেন না? আমাদের মহাসচিবের এলাকায় ওই যে বিশ্ববিদ্যালয় উদ্বোধন করছেন, আরো কি কি স্কুল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজ, বিমানবন্দর। তো জান্নাতে তো লাগে না এসব, আসলে লাগে? জান্নাতে তো সবই আছে ভাই। দেখেন দুর্ভাগ্য আমাদের কত, মানে আমার কাছে খারাপ লাগে, আমরা তো চাইতেও পারি না। এখন এক একজন এমপি, এক একজন মন্ত্রী, বিএনপির যারা আছে, তারা তাদের এলাকার জন্য ঈদে না, ঈদের আগে, সরকার গঠনের পরেই তাদের প্রত্যেকটা এলাকার জন্য একাধিক প্রকল্প নিয়ে গেছে। এর ভিতরে সবচেয়ে বেশি রাস্তার অনুদান, সেটা পাকা রাস্তা আছে, সেখানে আরসিসি রোড আছে, সেখানে কাঁচা রাস্তা আছে, এছাড়া স্পেশাল বরাদ্দ নিয়ে কাবিটার মাধ্যমে বহু প্রোগ্রাম তারা চালু করে দিয়েছে। আমরা নীলফামারীতে কি সেটা পাচ্ছি? কিন্তু আমাদের নিজের বুঝটা, আমরা নিজের ভালোটা যদি না বুঝি, কেউ ভালো করতে পারবে? ওই যে বলে না যে ইউ ক্যান টেক এ হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যানট মেক ইট ড্রিঙ্ক ইট। মানে আপনি একটা ঘোড়াকে ধরে নিয়ে যায় পানির কাছে, পুকুর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, ওকে কি মাথা ডুবায় পানি খাওয়াইতে পারবেন? তো এখন আপনাদেরকে তো আমরা ওই পর্যন্ত আনছিলাম, আমরা মাথা ডুবায় আপনারা পানি খাবেন না। সামগ্রিকভাবে, শুধু নীলফামারী সদরে, সামগ্রিকভাবে আমরা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই অবস্থা হয়েছে। তো এটা তো একটা রাজনৈতিক সরকার, রাজনীতি তো থাকতে হবে, তাই না? একটা ফেয়ার রাজনীতি থাকবে, আনফেয়ার না। তো ফেয়ার রাজনীতিতে জয় থাকবে, পরাজয় থাকবে। তো রাজনীতি যারা করে, রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবেই কার্যক্রম করবে। এই যে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আজকে ওনারা কেন পাচ্ছেন, ঠাকুরগাঁ বলেন বা দিনাজপুর বলেন বা লালমনিরহাটে বলেন, কারণ ওনার সরকার পক্ষের এমপি আছে, সরকারের দলীয়। তো সেই কথাটা তো আমরা বারে বারে নির্বাচনের সময় বলার চেষ্টা করেছি, আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমাদের দলের ভিতরেও অনেকে গায়েই লাগান নাই নির্বাচনটাকে। মানে দুর্ভাগ্য আমাদের, আপনারা বিএনপি করেন, আপনার নির্বাচনের সময় যদি গা না লাগান, লাগাবেন কখন? বরং উল্টা কাজ করেছেন কেউ কেউ, এরকম খবরও এখন শুনি। এটা তো আপনাদের নিজেদের মনে হয় পদত্যাগ করে চলে যাওয়া উচিত। এটা আমাদের জাতির জন্য। আপনারা নীলফামারী বাসীর সঙ্গে বেইমানি করেছেন, আমার সঙ্গে করেননি। আমি আমার অবস্থানে আছি। আমি এখনো আমার অফিসে প্রতিদিন 100-150 করে নীলফামারী বিভিন্ন অঞ্চলের মানুষ আসে, বিভিন্ন কাজ নিয়ে আসে, হয় ব্যক্তিগত বা সামষ্টিক বা কোনো প্রতিষ্ঠানের কাজ নিয়ে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করি, কিন্তু আমরা যে উন্নয়নগুলো পেতাম সেটা চাওয়ার কোনো মুখ আমাদের নাই এখন, এবং সেটা থেকে বঞ্চিত আপনারাই করেছেন। আপনারা নীলফামারীবাসী করেছেন, বা চাঁপাইনবাবগঞ্জবাসী করেছেন, বা সাতক্ষীরাবাসী করেছেন। আজকে একটা গোটা অঞ্চল, গোটা বিভাগটা, আমরা তো এমনি পশ্চাৎপদ। রংপুর বিভাগ মফিজ নামে পরিচিত আমরা, এখন নতুন নাম হয়েছে জান্নাতি মফিজ। আমরা এখন জান্নাতি মফিজ হয়ে গেছি। কিন্তু লাভ হইল কি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করলাম, আমাদের নিজেদের ক্ষতি করলাম। আজকে আমরা কবে বুঝবো এই জিনিসটা আমি জানি না। কিন্তু এই নির্বাচনই তো শেষ নির্বাচন না, সামনে স্থানীয় পরিষদের বিভিন্ন নির্বাচন আসবে, আপনাদের পৌরসভা হবে, আপনাদের উপজেলা হবে, আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এইখান থেকে সেখানকার জন্য শিক্ষা নিতে হবে। যারা দল সত্যি করেন বা যারা বুঝ আছে, যারা চান যে এলাকার উন্নয়ন হোক, এলাকার উন্নয়ন হলে আপনার উন্নয়ন এমনি হবে, আপনার সন্তানের উন্নয়ন হবে। আমরা চাই যে এগুলো করতে। তারেক রহমান সাহেব আপনারা দেখছেন, মাত্র 3 মাস হয়েছে উনি প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের এখানে অনেক বাচ্চারা আছে
যারা হয়তো বা তারেক রহমান সম্বন্ধে শুধু খারাপ কথা শুনে আসছেন গত সরকারের সময়, শেখ হাসিনার সরকারের সময়, তারা জানেনই না তারেক রহমান কি, তারা হয়তো বা জানেই না খালেদা জিয়া কি, তারা জানেই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি। কিন্তু এই পরিবারটাকে আল্লাহ কেন এত সম্মান দিছে, এই কথাটা একটু চিন্তা করা দরকার না? ক্ষমতা তো আল্লাহর তরফ থেকে আসে, তাই না? ক্ষমতা কি আমরা নিতে পারি চাইলে? তো ক্ষমতা দিছেন আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সেই রকম সম্মানও দিয়েছে বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন ওনার জানাজায়, উনি জীবিত অবস্থায়, ওনার মৃত অবস্থায় কি সম্মান আল্লাহ দিয়েছে। তারেক রহমানের সম্বন্ধে তো প্রতিটা কথায় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রতিটা কথায় কথায় তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে বিষোদ্গার করত, খারাপভাবে কথা বলতো, কটাক্ষ করত। এই যে 3.5 মাস ধরে আপনারা তারেক রহমানকে দেখছেন, বা 3 মাস ধরে একটি বার শুনেছেন যে বিরোধী বা গত প্রধানমন্ত্রীর নামে একটা বার নাম উচ্চারণ করেছেন? তো আমরা সমাজে বসবাস করি, আমাদের তো বেসিক কিছু জিনিস আছে যে আমাদের শালীনতা বজায় রাখতে হবে। আপনাকে আমার পছন্দ না হতে পারে, তাই বলে তো আপনাকে আমি গালি মানুষ। তো আমাদের আখলাকই যদি ঠিক না থাকে, তা আমাদের থাকলো কি? একটা মানুষের পরিচয় জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় হচ্ছে তার আখলাক। তার আখলাক মানে তার সমষ্টিগত, তার চারিত্রিক বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য যদি আমাদের লিডারশিপে না থাকে, তাহলে এই দেশের অবস্থা ওই জন্য ওরকম হয়েছিল গত আওয়ামী লীগ সরকারের সময়। এই জন্য আমাদের দেশের এই হাল হয়েছিল। দেশে আওয়ামী লীগ যা বলতো সেটাই ছিল আইন, কিন্তু তারেক রহমান সাহেব সেটা প্রমাণ করার চেষ্টা করছেন যে দেশের জনগণ বলবে যেটা, দেশের জনগণ যেটা চাবে সেটা হবে আইন। সেটা আমরাও চাই, সেটাতে আমরাও বিশ্বাস করি, সেটাতে আমিও বিশ্বাস করি। কিন্তু বগুড়ার লোক যেভাবে বুঝে, দিনাজপুরের লোক যেভাবে বুঝে, আমরা বৃহত্তর রংপুরের লোক অবুঝ আমরা এখনো আছি। দেখি ভবিষ্যতে পরিবর্তন হয় কিনা, সেই আশায় থাকবো আমরা যে আগামী নির্বাচনগুলায় আমরা পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এগুলা নির্বাচনে যদি আমাদের দলের লোককে আনতে পারি, আমাদের দলের সরকারে দলীয় মনোভাবাপন্ন লোককে আনতে পারি, তাহলে সেখানে কাজ আদায় করা যায়। যে কোনো মন্ত্রীর কাছে আমি বলতে পারি, বা প্রধানমন্ত্রীর কাছেও আমি বলতে পারি যে আমাদের এই লোকটা বিএনপির, আমাদেরকে এটা দিতে হবে। তো সেই অধিকারটা আপনারাই প্রতিষ্ঠা করতে পারেন। আজকে দেখেন বিএনপির ইতিহাসে সর্বপ্রথম হয়তোবা এ দেশ স্বাধীন হওয়ার পরে বিএনপি করে এরকম কোনো একজন ব্যক্তি নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হয়েছে। এটা তো ভাগ্য। আজকে ওনার মাধ্যমে কিছু জিনিস বন্টন হবে, কিন্তু জেলা পরিষদকে দিয়েও তো আমরা অনেক কাজ করাতে পারি। জেলা পরিষদে আমরা বরাদ্দ বাড়াতে পারি। জেলা পরিষদে আগামীতে নির্বাচনও হবে। তো ওনার কাছেও আমার অনুরোধ যে নির্বাচন করতে হলে আপনি সেইভাবে যোগাযোগ করেন, কারণ গোটা জেলাটাই এখন আপনার হাতে। 6টা উপজেলা, এই যে উপজেলার চেয়ারম্যানগুলো আছেন, পৌরসভায় হয়তো বা চেয়ারম্যান আসবে, তাদের সঙ্গে মেম্বার সাহেবরা আছে, তাদের সঙ্গে জনগণের সঙ্গে আপনারা সম্পৃক্ততা বাড়ান। জনগণের উপকার হয়, সেটা পৌরসভার ভিতরে হোক বা বাহিরে হোক। আপনারা একটা প্রায়োরিটি ঠিক করেন যে যেই কাজগুলো না করলেই নয়, সেই কাজটা সবার আগে করার চেষ্টা করেন। আপনাদের তো একটা ফান্ড আছে, আপনাদের একটা স্ট্রাকচার আছে, এত সুন্দর একটা অফিস আছে, আপনাদের সরকারি একজন প্রধান নির্বাহী আছে। সো আপনার সকল ধরনের সাপোর্ট আছে, একটা স্ট্রাকচার, আপনার একটা সরকারের মতো, তো জেলার একটা সরকারের মতো। আপনারা পারবেন জেলাটাকে যদি চান আপনাদের মতো করে গুছাতে। আমরা আসার সময় আজকে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষকরা আমাকে রাস্তায় থামালেন। তো ওনাদেরকে দেখে, ওনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। ওনাদেরকে আমি বললাম যে আপনাদের কলেজে তো অনেক সুনাম না? কারণ নীলফামারীর থেকে রংপুর, বিভিন্ন জায়গা থেকে বাপ মারা নিয়ে যায় বাচ্চাদেরকে ওখানে ভর্তি করাতে চায়। কেন? কারণ তাদের প্রতিষ্ঠানটা অনেক ভালো। ওখান থেকে পড়াশোনা করে বাচ্চারা মেডিকেলে, বুয়েটে, ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে। আমার ইচ্ছা, আমি জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে আমি চেয়ারম্যান হওয়ার পরে, প্রশাসক হওয়ার পরে
যে আমরা নীলফামারীতে এরকম একটা স্কুল বা কলেজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা নীলফামারীতে আমি ওই বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল এবং ওনাদের শিক্ষকদেরকে বললাম যে আপনাদের সাহায্য লাগবে আমাদের। আমরা চাই যে নীলফামারীর বাচ্চারা নীলফামারীতে পড়ুক এবং এখানে একটা সেই রকম মানের একটা স্কুল হোক, একটা কলেজ হোক। আমরা শুরু করি এটা। আপনারা রাজি আছেন? আমি ওনার কাছে বলছি যে আপনারা এখানকার নীলফামারীর যে সুশীল সমাজ আছে তাদের সবাইকে ডাকেন, ব্যবসায়ী হোক, আইনজীবী হোক, ডাক্তার হোক, শিক্ষক যারা আছেন, শিক্ষিত সকল মানুষকে ডাকেন। তাদের একটা সুন্দর একটা স্কুল, সুন্দর একটা কলেজ করি, জেলা পরিষদ থেকেই করি প্রয়োজনে, যেখানে যে দৃষ্টান্ত হোক, সেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইনজীবী, শিক্ষক এরকম গড়ে উঠুক। এবং সেটা কি আপনারা চান? তো আমরা চাই একটা এক্সাম্পলারি কিছু হোক। আর মেডিকেল কলেজের কথা বলছেন, এ তো তারেক রহমান সাহেব বলেই দিয়েছেন, ওই নির্বাচনের আগেই কিন্তু উনি বলেছেন যে আমরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিব। এখনও কিন্তু এই যে 1000 বেড হাসপাতালের কার্যক্রম চলছে। ওনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন টিম আসছে, এখনও হয়তো বা ফাইনালাইজ হয় নাই, বাট হবে ইনশাল্লাহ খুব শিগগিরই। সো ওই মেডিকেল কলেজকে হয়তোবা আরেকটা প্রক্রিয়া আছে, যেটা আমরা মেডিকেল কলেজটাকে যদি ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে পারি, এই যে হাসপাতালটা হবে, এই হাসপাতালটা হলে, কারণ একটা মেডিকেল কলেজ চলতে হলে সেই স্টুডেন্টদেরকে একটা হাসপাতাল লাগে। তারা শিখবে কি? তারা ট্রেনিং করবে ওই হাসপাতালের রোগীদের উপরে, তাদেরকে শিখাবে। সো আমরা চাই যে এই জায়গাটা ফাইনালাইজ হয়ে গেলে আমরা মেডিকেল কলেজটাকেও ট্রান্সফার করে এখানে নিয়ে এসে, এখানে মানে এক্সেস জমিও আছে একটু, সেই জমি যদি ওনারা বরাদ্দ দেয়, সেটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চেষ্টা করব। তাহলে এখানে একটা পূর্ণাঙ্গ হসপিটাল এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলে সেটা আমাদের নীলফামারীবাসীর জন্যই কিন্তু সুবিধা। কারণ এরকম 1000 বেডের হসপিটাল বাংলাদেশে নাই। আর আছে যেগুলা প্রাইভেট হয়তো বা আছে, সেখানে তো মানে জমি বিক্রি করে আপনার চিকিৎসা করতে হয়, এছাড়া কোনো বুদ্ধি নাই। আর এটা যেহেতু সরকারি সুযোগ সুবিধা থাকবে, সেখানে খুব স্বল্প খরচে আমরা হয়তোবা মডার্ন ফ্যাসিলিটি সেগুলা পাবো। যেমন ধরেন লিভার ট্রান্সপ্ল্যান্ট, হার্ট ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এগুলা জিনিস এখানে তারা করবে ইনশাল্লাহ। সো আমরা চাই যে এই জিনিসটা হোক। আর অন্যান্য জিনিস পেতে হলে আমার মনে হয় দেরি করতে হবে আমাদেরকে, কারণ সরকারের একটা প্রায়োরিটি লিস্ট আছে। সরকারের প্রায়োরিটি লিস্টে বিএনপির নেতাকর্মী, এমপি, মন্ত্রী যারা আছে তাদের কাজগুলো আগে করবে। তো আমরা লিস্টে অনেক পিছিয়ে পড়ে গেছি। ইভেন এই যে ফ্যামিলি, এই যে গরিব মানুষগুলা যারা, আমরা হেল্প করব কিভাবে? আমরা চাই হেল্প করতে, কিন্তু সরকারের প্রায়োরিটি হচ্ছে যেখানে বিএনপির এমপি হয়েছে সেখানে আগে দিবে তারা। সো এখন তাদের প্ল্যান আছে, অলরেডি এই বাজেট আসছে, সরকার বলছে যে আগামী এই ডিসেম্বরের মধ্যে তারা প্রায় 40 লক্ষ মানুষকে এটার আয়তায় নিয়ে আসতেছে। সো আমাদের জেলায় যদি এটা পেত, এটা উপকার হইতো না? বিরাট উপকার হইতো। যার নাই সে বুঝে। আপনাদের হয়তো বা লাগে না সেটা, আপনাদের মাসে 2500 টাকা না পাইলেই কি, এই জন্য হয়তো বা আপনারা যা করছেন অনেকে সেটাই করছেন। কিন্তু যাদের লাগে তাদের কথা একটু চিন্তা করেন। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কথা ভাবতে হবে। আমার নিজের সুবিধার কথা না, আমার নিজের অসুবিধা করেও যদি অন্যের উপকার করতে পারি, এটাই থাকবে, এটাই রাজনীতি, এটাই রিয়েল রাজনীতিবিদ। এই জন্যই বড় বড় রাজনীতিবিদ হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, আপনারা তো বিএনপি সমর্থক অনেকে আছেন। উনি আজকে অমর কেন? ওনার যখন মারা যান, ওনার তো কোনো সম্পদ ছিল না, ছিল ওনার সন্তানদের চলার মতো, ওনার স্ত্রী চলার মতো কোনো সম্পদ ছিল না, ওনার কোনো অর্থ ছিল না। কিন্তু দেখেন তার ব্যবস্থা সরকার করেছে। এই যে মানুষের ভালোবাসা, তার দেশপ্রেম, মানুষের জন্য করার ইচ্ছা, সারা দেশের ইকোনমিকে উঠিয়ে নিয়ে আসা, এই অবস্থায় সেই পরিবারটাকে সরকার দেখেছে। সরকার 2টা বাড়ি দিয়েছিল বেগম খালেদা জিয়া এবং ওনার 2 সন্তানকে, একটা ক্যান্টনমেন্টে আর একটা গুলশানে। হিংসায় শেখ হাসিনা সরকারি প্রদত্ত লিগ্যাল বাড়ি একটা তারা নিয়ে চলে গেল।
আপনারা দেখছেন, আপনাদের চোখের সামনে সব ঘটেছে। আর গুলশানে আরেকটা বাড়ি ছিল, যেটা ভাড়া ছিল, যে এইটার ভাড়া দিয়ে ওনার পরিবার চলবে, তাই চলতো। পরে আজকে তারেক রহমান যেই বাসায় বসবাস করে, সেই বাসা হলো দ্বিতীয় বাসাটা। তো তাদেরও কোনো সম্পদ নাই, তারা সরকার যেটা দিয়ে গেছে সেই বাসায় তারা আছে। দেখেন তার সিম্পলিসিটি দেখেন। আপনারা তো দেখছেন তারেক রহমান একজন প্রধানমন্ত্রী, আপনারা দেখছেন না, শুনছেন কোনো দিন যে সচিবালয় থেকে হেঁটে আরেকটা প্রোগ্রামে চলে যায় কোনো প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে? ট্রাফিক লাইটে যায় বসে থাকে প্রধানমন্ত্রী। ট্রাফিক লাইট তো রিক্সাওয়ালাও মানে না, গাড়ি তো দূরের কথা। প্রধানমন্ত্রী আজকে যাচ্ছে, প্রতিদিন অফিসে যাচ্ছে, গুলশানে হোক বা যেখানেই হোক, মতিঝিলে হোক, ট্রাফিক লাইট যদি রেড লাইট পড়ে উনি রেড লাইট মানছেন। এই যে নিয়ম মানার চেষ্টা করছেন। দেখেন উনি সকাল 9টার মধ্যে সচিবালয়ে অফিস করতে যান। এখন যতগুলো মন্ত্রীকে আমি চিনি, বেশিরভাগ মন্ত্রী হাপুস হুপুস করতেছে, মানে ওনারা টায়ার্ড হয়ে গেছে। এই যে আমরা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে প্রোগ্রাম করি, মন্ত্রীরা এসে আমাকে বলে যে হেডমাস্টারের অত্যাচারে তো আমরা ভয়ে আছি ভাই। কারণ রাজনীতি যারা করে তারা তো মানুষের সঙ্গেই কাজ করে। তো রাজনীতিবিদরা অনেক রাত জাগে, মানুষ থাকে, রাত 1টা 2টার দিকে হয়তো বা ঘুমাইতে যায়, উঠে হয়তো অনেকে দেরি করে, বেশিরভাগ রাজনীতি কিন্তু এরকম। কিন্তু এখন তো পরিবর্তন হয়ে গেছে, ওনারা ঘুমায় হয়তো বা ঠিকই রাত 2টায় বা 3টায়, কিন্তু উঠতে হয়তো সকাল 9টার মধ্যে ঠিকই অফিস যেতে হয়। এই যে একটা নিয়ম, একটা নিয়মের ভিতর নিয়ে আসার চেষ্টা করতেছে। এই যে ওনার সিম্পলিসিটি দেখেন, একটা সিম্পল, কোনো স্যুট কোট নাই, সিম্পল সাধারণ শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে একটা প্রধানমন্ত্রী, যেখানে সেখানে নামতেছে। সেদিন দেখছেন না, একটা তাদের গুলশান অফিসের সামনে একজনের বিয়ে হয়েছে, তো ছেলে মেয়ে ওখানে যাচ্ছে ছবি তুলতে। তো মেয়েটা বলছে যে এটা তো প্রধানমন্ত্রীর অফিসের কাছে, তো যদি প্রধানমন্ত্রীকে পাইতাম দেখতে তাহলে ভালো হতো। তো তার কি ভাগ্য, সে উইশ করছে, আশা করছে, কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী যাচ্ছে, দেখছে যে ছেলেটা আর মেয়েটা দাঁড়িয়ে আছে ফুটপাতে, নেমে গেছে। নেমে যেয়ে তার আশা পূরণ হয়ে গেছে, যে তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলল। এই যে ছোট্ট ছোট্ট জিনিস এগুলা, কিন্তু এটা তো মানুষের মনে দাগ কাটে, তাই না? এই যে ওনার সিম্পলিসিটি, উনি যে মানুষের জন্য করতে চাচ্ছেন, ওনার ওই যে সিকিউরিটির কথা চিন্তা করেন, ওনার সিকিউরিটি একদম কমিয়ে দিয়েছে, কারণ উনি মানুষের কাছে যেতে চান। আপনারা তো নিজেরাই দেখেছেন, নীলফামারীতে আসছিল, দেখছিলেন না? আমাদের মিটিং হলো, মিটিং শেষ করে উনি কি করলেন? সবাই তো উল্টা দিকে কত তাড়াতাড়ি গাড়িতে উঠবে এরকম বলে, উনি ঘুরে আরও মানুষের দিকে চলে আসলো। মনে আছে সেদিনকার কথা? অনেক তো ইয়াং ছিলেন এখানে, মানে এমন অবস্থা যে আমি তো পিছা খায় আর সামনে যাইতে পারি না। তো প্রধানমন্ত্রী সিকিউরিটির মাথা খারাপ হয়ে গেছে। সো হি ইজ লাইক দ্যাট, উনি মানুষের সঙ্গে মিশতে চায়, উনি মানুষের সঙ্গে দূরে থাকতে চায় না। সো উনি মানুষ বান্ধব একটা লোক, আপনারা দেখছেন। আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। উনি দেশ বান্ধব, উনি তো ওনার রক্তে তো বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত, ওনাদের নেওয়ার কিছু নাই, আর ওনারা দিতে চান এই দেশকে। সো আমরা যদি নিতে না পারি নীলফামারীবাসী, সেটা হবে আমাদের দুর্ভাগ্য। আশা করি আমরা ভবিষ্যতে সেই ভুল শুধরাতে পারব। ধন্যবাদ জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে, রেভিনিউ সাহেবকে এবং যারা এই অনুষ্ঠান করেছেন আপনাদেরকে এটা আয়োজন করার জন্য। অনেক দিন পর নীলফামারীতে আসলাম, ভালো লাগছে। 13ই ফেব্রুয়ারির পরে, জি ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমরা আমাদের কাজ থামাবো না ইনশাআল্লাহ। নীলফামারীর জন্য যতটুকু সম্ভব, বিরূপ আবহাওয়ার মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাই।